স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2020 এবং 2021 শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক সম্মান প্রফেশনাল কোর্সের ভর্তি সংক্রান্ত বিস্তারিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমরা ইতিমধ্যেই জেনেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রফেশনাল এই কোর্সের আবেদন ফর্ম বিতরণ করবে 23 জুন থেকে 11ই জুলাই পর্যন্ত এবং প্রফেশনাল কোর্সের ক্লাস শুরু হবে 12ই আগস্টে। আমরা জানি যে ইতিমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2020 এবং 21 সালে স্নাতক প্রথম বর্ষের সম্মানের জন্য তারা আবেদনের তারিখ ঘোষণা করেছেন 8ই জুন থেকে 22শে জুন পর্যন্ত এবং 28শে জুলাই হচ্ছে ক্লাস শুরু হবে প্রথম বর্ষ অনার্সের। তাহলে আমরা এবং এর পরেই আমরা সাধারণত প্রতি বছরই দেখতে পাই 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরেই প্রফেশনাল কোর্সের জন্য তারা ভর্তির বিজ্ঞপ্তি দিয়ে থাকে। তাহলে আমরা এই তথ্য কোথা থেকে পেলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমরা একটু দেখি। তো তথ্যের সোর্সটা আমরা একটু দেখি। আমরা প্রথম আলো দেখতে পাচ্ছি 19শে মার্চ তারিখে প্রকাশিত হয়েছে। বলছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু 8 জুন থেকে, ক্লাস হবে 28শে জুলাই। এটা হচ্ছে রেগুলার যে অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তির কথা বলা হচ্ছে এবং প্রফেশনাল কোর্সের ভর্তির জন্য বলা হচ্ছে 23শে জুন থেকে 11ই জুলাই পর্যন্ত প্রফেশনাল কোর্সের অনলাইনে ভর্তি চলবে এবং আগামী 12ই আগস্টে প্রফেশনাল কোর্সের ক্লাস শুরু হবে। এটা হচ্ছে যে শুক্রবার, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনার রশিদ। যে বিষয়টা আমরা ইতিমধ্যেই জানতে পারলাম সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রফেশনাল কোর্সের ভর্তি সংক্রান্ত ডেট ধার্য করা হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ ভর্তির বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়নি। পূর্ণাঙ্গ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত না হলেও আমরা এই তথ্যের প্রেক্ষিতে গত শিক্ষা বছরের সেই ভর্তির বিজ্ঞাপনটা দিয়ে আমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করব এবং টোটাল প্রক্রিয়াটা দেখার চেষ্টা করব। তাহলে আমরা যদি এই ওয়েবসাইটে চলে যাই, www.nu.ac.bd/admission, আমরা যদি প্রফেশনালে ক্লিক করি, প্রফেশনাল অ্যাডমিশন গাইডলাইনে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের স্নাতক সম্মান প্রফেশনাল কোর্সের ভর্তি নির্দেশিকা। আমরা সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই নিয়মগুলো পরিবর্তন হয় না, যদিও এবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জিপিএটা বাড়িয়েছেন। যাই হোক, আমরা তাহলে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রফেশনাল কোর্সের ভর্তির কি কি কার্যক্রম গ্রহণ করা হয় এবং শিক্ষার্থীদের কত যোগ্যতার প্রয়োজন হয় যাবতীয় এবং এর মার্কিংটা কি করে নির্ধারণ করা হয় সম্পূর্ণ বিষয়টা আমরা দেখার চেষ্টা করব। আমি তাহলে প্রথমেই ভর্তির সেই নির্দেশিকাটা আমরা একটু দেখার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে www.nu.ac.bd/admissions এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আমরা ওয়েবসাইটটা আমরা একটু দেখে আসলাম এবং সাধারণত প্রাথমিক আবেদনের ফি ধার্য করা হয়ে থাকে প্রফেশনাল কোর্সের জন্য, সম্মান প্রফেশনাল কোর্সের জন্য 300 টাকা করে, এবং সেই কথাটাও এখানে বলা হয়েছে। তারপরে হলো এখানে আরও বলছেন, সেটা হচ্ছে যে প্রসপেক্টাস, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে, অর্থাৎ এই ওয়েবসাইটে প্রসপেক্টাস দেয়া আছে। প্রসপেক্টাস অপশনে গিয়েও প্রফেশনাল লিঙ্কে ক্লিক করলে সেই কোর্সের অনলাইনে ভর্তি কার্যক্রম, প্রাথমিক আবেদনের যাবতীয় তথ্য এবং নিয়ম নীতি দেখা যাবে। সেই কথাটাই বলা হচ্ছে। আসলে আর একটা ব্যাপার হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটা কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করে কোর্স বরাদ্দ দেওয়া হবে। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার গত বছর ভর্তি পরীক্ষা নেয়নি, কিন্তু এখন এবছর আমরা শিওর না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিবে কি নিবে না। সে বিষয়ে আমরা কোনো ধরনের অফিসিয়াল কোনো স্টেটমেন্ট বা কোনো ধরনের বক্তব্য আমরা পাইনি। তো যাই হোক, আমরা যেভাবে ধরি না কেন যে এসএসসি এইচএসসির জিপিএর প্রেক্ষিতে হোক
আর ভর্তি পরীক্ষার মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন, আমরা আমাদের প্রস্তুতিটা চালিয়ে যাব এবং আমরা দেখব যে এসএসসিতে কত জিপিএ প্রয়োজন হয় এবং এইচএসসিতে কত জিপিএ প্রয়োজন হয়, আদৌ এখানে নিয়মটা কি সেই নিয়মটা আমরা বোঝার চেষ্টা করব। এই হলো বিষয়। এবং এসএমএস এর মাধ্যমেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই মেধার প্রথম আবেদনের পরে আমরা বিস্তারিত ভর্তি কার্যক্রমের বিস্তারিত সময়সূচি এবং মেধা তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয় এই ওয়েবসাইট থেকে জানা যাবে, অথবা আমরা এনইউ স্পেস ATHP স্পেস তারপরে রোল নাম্বার লিখে আমরা যদি 16222-তে সেন্ড করি তাহলেও আমরা সরাসরি এসএমএস এর মাধ্যমে বিষয়টা জানতে পারবো। এইটা হলো মূল একটা ব্যাপার। আর আরেকটা বিষয় এখানে একটু বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা কোর্সে আবেদন করলে আর একটা কোর্সে একই সাথে পড়াশোনা করা যাবে না, সেই বিষয়টা নিয়ে বলছেন যে 17-18 অথবা 18-19 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান বা স্নাতক প্রফেশনাল বা স্নাতক পাস কোর্সে ভর্তি হওয়ার পর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকলে কোনো স্টুডেন্টের, সে আবার পুনরায় প্রফেশনাল বা অনার্সের কোনো সাবজেক্টে সে পড়তে পারবে না। তাহলে তার পূর্বের রেজিস্ট্রেশন বাতিল করে তারপর তাকে নতুন করে ভর্তি হতে হবে, এরকম একটা নির্দেশনা আছে। অর্থাৎ একই সাথে একই সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসলে দুটো কোর্স করা যাবে না, সেই বিষয়টা এখানে পরিষ্কার করে বলা হচ্ছে। তো যাই হোক, আমরা তাহলে পরের পেজে আমরা একটু চলে যাই। পরের পেজের কোন কি বিষয়গুলো নিয়ে গুরুত্ব আলোচনা করা হচ্ছে সেই বিষয়গুলো আমরা একটু দেখি। এখন হচ্ছে প্রধানত যে বিষয়টা আমাদের শিক্ষার্থী বন্ধুদের জানতে হবে সেটা হলো ভর্তির কি যোগ্যতার প্রয়োজন হয় এই প্রথম বর্ষের স্নাতক প্রফেশনাল কোর্সের জন্য। অনার্স স্নাতক প্রফেশনাল কোর্সের জন্য কি যোগ্যতার প্রয়োজন হয় সেটা হচ্ছে এসএসসি ও সমমানের মানবিক শাখার শিক্ষার্থী বন্ধুদের জন্য এখানে বলা হচ্ছে যে 15 সাল, 16 সাল, 17 সাল, কিন্তু এবার হচ্ছে 16 সাল থাকবে, 17 সাল থাকবে এবং 18 সাল থাকবে, এসএসসি পাশের সাল থাকবে। কারণ হচ্ছে এটা গত বছরের সার্কুলার, কাজেই 2015 সাল নট অ্যালাউ করবে না, অর্থাৎ 16 সাল, 17 সাল এবং 18 সাল থাকবে। এবং ন্যূনতম জিপিএ 2.5 পেতে হবে এসএসসিতে। এবং তারপরে হচ্ছে এসএসসির ক্ষেত্রে আরও আমরা দেখতে পাচ্ছি এসএসসি সমমানের বিজ্ঞান অথবা ব্যবসায় শিক্ষা বন্ধুদের জন্য 2016 সাল, 2017 সাল এবং 2018 সালে ন্যূনতম 3 পেতে হবে। এবং এইচএসসি ও সমমানের বিজ্ঞান বা ব্যবসায় শিক্ষা শাখার আর কথা আমরা বলছি, অর্থাৎ সমমানের বিজ্ঞান বা ব্যবসায় শিক্ষা শাখার বন্ধুদের জন্য ন্যূনতম 3 পেতে হবে এসএসসিতে, এবং মানবিক শাখার জন্য বন্ধুদের জন্য এসএসসিতে ন্যূনতম 2.5 পেতে হবে। এবং এখানে আরও বলা হচ্ছে যে এইচএসসির ক্ষেত্রে মানবিক শাখার বন্ধুদের জন্য 17, এটা এইচএসসির ক্ষেত্রে হবে হচ্ছে 18 সাল, 19 সাল এবং 2000 সাল, এই 3টে সালকে অ্যালাউ করা হয়ে থাকে। তাহলে এখানে এইচএসসির মানবিক শাখার বন্ধুদের জন্য আমরা দেখতে পাচ্ছি 2.5, এবং এইচএসসির বিজ্ঞান ও মানবিক ব্যবসায় শিক্ষার বন্ধুদের জন্য আমরা দেখতে পাচ্ছি 2.5। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বাংলা সমমানের যে সকল ডিগ্রিগুলো রয়েছেন, বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ভোকেশনাল বা এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স সবার ক্ষেত্রেই বিজ্ঞান বা ব্যবসায় শিক্ষা শাখারদের বন্ধুদের জন্য 2.5 এবং মানবিক শাখার বন্ধুদের জন্য 2.5 হলে সে আসলে এলিজিবল হবে এই কোর্সের জন্য, অর্থাৎ আবেদন করতে পারবে সেই অনার্স অর্থাৎ প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রফেশনাল কোর্সের জন্য, সেই বিষয়টা বলা হচ্ছে। এবং আমরা নিচের দিকে আরও একটা বিষয় একটু দেখতে পাচ্ছি, সেটা হলো 2016, 2017 এবং 2018 সালে ও লেভেল পরীক্ষায় 3টি বিষয়ের বি গ্রেড সহ অন্তত 4টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে, সেই কথা বলা হচ্ছে। এবং এ লেভেলের ক্ষেত্রে অর্থাৎ 2018, 19 এবং 2020 সালে, অর্থাৎ এই 17 এবং এখানে এই 15 সালটা হবে না, কারণ এটা গত বছরের সার্কুলারের কারণেই আমরা আমাদের ইয়ারটাও 1 বছর সামনে ধরতে হবে। অর্থাৎ এ লেভেলের পরীক্ষার একটি বিষয় বি গ্রেড সহ অন্তত 2টি বিষয় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই কার্যক্রমে আবেদন করতে পারবে। অর্থাৎ ও লেভেল এ লেভেলের বন্ধুদের জন্য কি করণীয় সেই বিষয়টা এখানে বলা হচ্ছে। এরপরে আমরা যে বিষয়টা গুরুত্ব সহকারে দেখব সেটা হচ্ছে
প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রফেশনাল ভর্তি কার্যক্রমে নির্বাচিত কোর্সসমূহের ন্যূনতম যোগ্যতাসমূহ। প্রথমে হচ্ছে ভর্তি ইচ্ছুক কোর্সগুলো কি কি সেটা আমাদের দেখার প্রয়োজন, এবং এইচএসসি উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষায় পঠিত থাকতে হবে 200 মার্কের, অথবা ওই বিষয়ে ন্যূনতম 3 পেতে হবে, গ্রেড পয়েন্ট 3 পেতে হবে, তাহলেই সে এই বিষয়ে আবেদন করতে পারবে। এবং এখানে আরো বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক বা সমমানের পর্যায়ে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখাদের জন্য আসন বন্টন, এবং এই টোটাল আসনের একটা কলেজে যতগুলো আসন রয়েছেন এবং সেই আসনের কত পার্সেন্ট মানবিক শাখার বন্ধুদের জন্য, বিজ্ঞানের বন্ধুদের জন্য এবং ব্যবসায় শিক্ষার বন্ধুদের জন্য সেই সংক্রান্ত একটা তথ্য দেওয়া আছে। তাহলে আমরা প্রথম 1 নম্বর থেকে এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করছি। 1 নম্বরে দেওয়া আছে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যাকে আমরা বিবিএ বলে থাকি, এবং পরের যেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এইটা পড়ার জন্য একজন শিক্ষার্থী বন্ধুকে হিসাব বিজ্ঞান, অ্যাকাউন্টিং থাকতে হবে। অর্থাৎ বলছেন যে নিম্নের বিষয়সমূহের যে কোনো একটিতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পঠিত হিসাবে থাকতে হবে এবং উক্ত পঠিত বিষয়ে 200 নম্বরের ন্যূনতম গ্রেড পয়েন্ট 3 পেতে হবে, সে কথা বলছেন। অর্থাৎ এখানে যে বিষয়গুলো রয়েছেন তার মধ্যে ন্যূনতম একটি বিষয় এইচএসসিতে 200 মার্কের থাকতে হবে এবং ওই বিষয়ে 3 পয়েন্ট থাকতে হবে, তাহলেই সে অ্যাপ্লাই করতে পারবে, সেটা বলা হচ্ছে। তাহলে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, অর্থনীতি, পরিসংখ্যান, উচ্চতর গণিত। এবং মানবিক শাখাদের জন্য 15% আসন বরাদ্দ থাকবে, বিজ্ঞান শাখার বন্ধুদের জন্য 15% এবং ব্যবসায় শিক্ষা শাখার বন্ধুদের জন্য 70% আসন বরাদ্দ থাকবে। এবং এখানে বলা হচ্ছে যে মেধা তালিকায় দেওয়ার পরও যদি কোর্স ভিত্তিক আসন শূন্য থাকে, সেক্ষেত্রে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য নির্ধারিত আসন বন্টনের শতকরা হার রহিত করে রিলিজ স্লিপের ফলাফল প্রকাশ করা হবে। অর্থাৎ রিলিজ স্লিপের ফলাফল যদি আসন পূর্ণ না হয় তাহলে রিলিজ স্লিপ নেওয়া হবে এবং তাদের আবার স্লিপের ফলাফলও আবার প্রকাশ করা হবে, সেই বিষয়টা বলা হচ্ছে। তারপরে হচ্ছে ব্যাচেলর অব এডুকেশন বিএড আমরা যেটাকে বলে থাকি, এবং বাংলায় 200 মার্কে থাকতে হবে ন্যূনতম, অথবা ইংরেজিতে 200 মার্ক থাকতে হবে, সে কথা বলা হচ্ছে। মানবিকের বন্ধুদের জন্য 40% থাকে, ব্যাচেলর অব এডুকেশন বিজ্ঞানের 20% এবং ব্যবসা শিক্ষার জন্য 40%। এখানে ওই একই কথা, সেটা হচ্ছে যে যদি আসন শূন্য থাকার সাপেক্ষে রিলিজ স্লিপের ফলাফল প্রকাশ করা হবে, সেই কথাটাই বলা হচ্ছে। এরপরে হচ্ছে অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এএমটি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফডিটি। তারপরে হচ্ছে নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কেএমটি। অর্থাৎ এই বিষয়গুলোর জন্য তাকে অবশ্যই হয় গার্হস্থ্য অর্থনীতি অথবা গার্হস্থ্য বিজ্ঞান অথবা ব্যবহারিক শিল্পকলা এবং বস্ত্র ও পোশাক শিল্প অথবা সমাজ বিজ্ঞান। তারপরে আরও বিষয় রয়েছেন সমাজ কল্যাণ অথবা অর্থনীতি অথবা পৌরনীতি সুশাসন অথবা হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা অথবা পরিসংখ্যান অথবা উচ্চতর গণিত অথবা পদার্থ বিজ্ঞান, রসায়ন অথবা জীববিজ্ঞান। অর্থাৎ বলা হচ্ছে যে বিজ্ঞানের শিক্ষার্থীরাও তারা যদি এই বিষয় পড়তে হয় তাকে অবশ্যই হয় উচ্চতর গণিত, না হয় পদার্থবিজ্ঞান, না হয় রসায়ন, না হয় জীববিজ্ঞান বিষয় 200 মার্কের পড়তে হবে। অবশ্যই জেনারেল এসএসসি এইচএসসি যারা পাশ করে আছে তাদের, এইচএসসি যারা পাশ করে আসছে তাদের তো অবশ্যই এখানে 200 মার্ক রয়েছেন। তো যাই হোক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পদার্থবিজ্ঞান অথবা রসায়ন অথবা উচ্চতর গণিত থাকতে হবে। বিজ্ঞান শাখা থেকে 100%, অর্থাৎ এক্ষেত্রে, এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই, অর্থাৎ সেক্ষেত্রেও শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীরাই পড়তে পারবে, সে কথাই বলা হচ্ছে। তারপরে হচ্ছে ব্যাচেলর অফ ফাইন আর্টস বিএফএ, অর্থাৎ বিএফএ প্রি ডিগ্রি থাকতে হবে তাকে, অর্থাৎ বিএফএ প্রি ডিগ্রি যারা তাদের জন্য 100% কোর্স তারা করতে পারবে। তারপর হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট,
THM বাংলা অথবা ইংরেজি থাকতে হবে। উচ্চ মাধ্যমিক বা সমমানের পর্যায়ে মানবিক বিজ্ঞান বা ব্যবসায় শিক্ষা শাখার জন্য মেধা স্কোরের ভিত্তিতে আসন বন্টন করা হবে, অর্থাৎ এখানে ওরকম কোনো অব্লিগেশন নাই, সবাই এখানে পড়তে পারবে সেই কথাই বলা হচ্ছে। BBA ইন এভিয়েশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মানবিক থেকে 15%, বিজ্ঞান থেকে 15% এবং ব্যবসা শিক্ষা থেকে 70%, এবং হিসাব বিজ্ঞান অথবা ব্যবসা ও সংগঠন ব্যবস্থাপনা অথবা ফিনান্স ব্যাংকিং ও বীমা অথবা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা উচ্চতর গণিত, অর্থাৎ কোনো একটা বিষয় 200 মার্কের পড়তে হবে তাকে এইচএসসিতে, সেই কথা বলা হচ্ছে, তাহলেই সে এই বিষয়টা নিতে পারবে। এরপরে হচ্ছে বিএসসি ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এক্ষেত্রেও হয় উচ্চতর গণিত না হয় পদার্থবিজ্ঞান থাকতে হবে। বিজ্ঞান শাখা 100 ভাগ, অর্থাৎ এই বিষয়টা বিজ্ঞানের শিক্ষার্থী বন্ধুরাই পড়তে পারেন একমাত্র। তাহলে আমরা মোটামুটি বলা যায় যে অর্থাৎ প্রথম বর্ষ স্নাতক প্রফেশনাল ভর্তি কার্যক্রমে নির্ধারিত কোর্সসমূহের ন্যূনতম যোগ্যতার বিষয়টা আমরা একটু দেখেছি। এরপরে হচ্ছে অনলাইনের প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও করণীয়। কিভাবে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করবে সেটা নিয়ে আমি প্রথমে একটু বলেছি, আবারও বলছি, সেটা হলো nu.ac.bd/admissions, এই ওয়েবসাইটে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে, অর্থাৎ এই ওয়েবসাইটে যে প্রফেশনাল ট্যাব একটা অপশন আছে, প্রফেশনাল ট্যাবে গিয়ে অ্যাপ্লাই নাওয়ে অনার্স প্রফেশনালস অপশন ক্লিক করলেই এই শিক্ষার্থী বন্ধুরাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার, শিক্ষা বোর্ড, বিদ্যালয় বা পাশের সন ইত্যাদি এন্ট্রি দিতে হবে, তাহলেই তুমি ওখানে প্রবেশ করতে পারবে। তারপরে হচ্ছে তুমি এখানে মেল ফিমেল সিলেক্ট করে দিবে অথবা ফিমেল সিলেক্ট করে দিবে, তারপরে চেঞ্জ অপশনে গিয়ে সঠিক তথ্যটি এন্ট্রি দিতে হবে। তারপরে হচ্ছে কলেজ পছন্দ করতে হবে। কলেজ পছন্দের বিষয়টা খুব ইম্পর্টেন্ট, সেই বিষয়টা একটু বলে নেওয়া ভালো। সেটা হচ্ছে আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলা ভিত্তিক যে কোনো কলেজের নাম সিলেক্ট করলে সংশ্লিষ্ট কলেজের প্রথম বর্ষের স্নাতক সম্মান প্রফেশনাল কোর্সের অধিভুক্ত কোর্সসমূহের নাম ও আসন সংখ্যা দেখতে পারবে, সে নাম ও আসন সংখ্যা সে দেখতে পারবে। এবং কোর্স পছন্দক্রম, কিভাবে সে কোর্সটা পছন্দ করবে সেই বিষয়টা একটু বলা, সেটা হলো ওয়েবসাইটে তথ্য ছক থেকে পছন্দ অনুযায়ী একটি কলেজ সিলেক্ট করলে আবেদনকারী সংশ্লিষ্ট কলেজে তার ভর্তিযোগ্য কোর্সের তালিকা দেখতে পাবে এবং ওই তালিকা থেকে আবেদনকারীকে সতর্কতার সাথে তার প্রার্থিত কোর্সের পছন্দক্রম নির্ধারণ করতে হবে এবং ওই পছন্দক্রম অনুযায়ী মেধা ভিত্তিতে কোর্স বরাদ্দ দেওয়া হবে। যেমন আমার হয়তো ধরে নিলাম যে বিবিএ তার 1 নম্বর চয়েস, তাকে বিবিএ 1 নম্বরে সিলেক্ট করতে হবে। তারপরে তার অন্য আর একটা চয়েস হয়তো তার বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে তার দ্বিতীয় সিলেকশনে বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট দিতে হবে। অর্থাৎ এভাবে করে সে সিলেকশন কোর্সটা পছন্দ করবেন। তারপরে কোটার বিষয় তো রয়েছেনই, এ বিষয় নিয়ে আর খুব একটা, আর ছবির বিষয়টা নিয়ে একটু কথা বলছি। ছবিটা হচ্ছে 120x150 পিক্সেলের ছবি দিতে হবে এবং অবশ্যই জেপিজি ফরম্যাটের হতে হবে এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ হবে 50 কেবির হতে হবে, মানে ম্যাক্সিমাম ফাইল সাইজ 50 কেবি হতে হবে, সেই কথা বলছে। অর্থাৎ ছবির সংযোজনের যে বিষয়টি নিয়ে এখানে দেখানো হচ্ছে। তারপরে আমরা এবং এখানে বলা হচ্ছে যে আবেদনকারীর ছবি ব্যতীত অন্য কোনো ছবি প্রাথমিক আবেদন ফর্মে আপলোড করে ভর্তি হলে তাকে আর ভর্তি বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আবেদনকারীর ছবি ওখানে ইনপুট দিতে হবে, সেক্ষেত্রে অন্য কোনো ছবি ব্যবহার করা যাবে না। এবং তোমরা বোধহয় সাম্প্রতিক তোলা ছবি, হয়তো তুমি 1 সপ্তাহ বা 15 দিন আগে যে ছবিটা তুলেছো সেই ছবিটাই এখানে দিতে হবে, সেই কথা বলা হচ্ছে। এরপরে হচ্ছে ফর্ম চূড়ান্তকরণের ব্যাপারে হচ্ছে ফর্মটি আমরা সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে, সবকিছু কনফার্ম হলে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করলেই ফর্ম চূড়ান্তকরণ করা হবে। এবং যে একটা ফর্ম আমরা দেখতে পাবো সেই ফর্মটা আমরা ডাউনলোড করে রাখবো এবং সবসময় এগুলো ডাউনলোড করার সময় A4 সাইজে সাদা কাগজে প্রিন্ট করে নিতে হবে। পরবর্তীতে এই ফর্মটি যদি ভর্তির সময় প্রয়োজন হয় তাহলে আমরা ভর্তির সময় এটা আরও কয়েকটা কপি করে আমরা এটা সাবমিট করব।
এরপরে আমাদের প্রধান যে বিষয়গুলো সেগুলোই আমরা দেখছি, সব বিষয়গুলো আমাদের দেখার প্রয়োজন নেই। আর সংশ্লিষ্ট কলেজের ফর্ম জমা ও ফি প্রদান, অর্থাৎ আমরা জানি যে প্রাথমিক আবেদনের ফি হচ্ছে 300 টাকা। সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে এই সব কাগজপত্র যেগুলো আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি, এগুলো সবগুলো জমা দিতে হবে। এবং প্রাথমিক আবেদন ফর্মটি দ্বিতীয় অংশ কলেজ অধ্যক্ষ বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের তারিখ সহ স্বাক্ষর ও সিল সহ আবেদনকারীকে ওই সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার পরে আবেদনকারীকে এটা ফেরত দিবে, সেই বিষয়টার কথা বলা হচ্ছে আর কি। তারপরে হচ্ছে আরেকটা বিষয় এখানে বলছেন, সেটা হচ্ছে প্রাথমিক আবেদনের সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়ন ব্যতীত কোনো আবেদনকারী ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে না। অর্থাৎ ওই যে কলেজে তুমি ভর্তি হতে চাও ওই সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ কর্তৃক নিশ্চয়ন করতে হবে, এবং নিশ্চয়ন করলে তোমার আবেদনকারী তোমার মোবাইলে একটা SMS পেলেই তুমি বুঝতে পারবে যে নিশ্চয়ন হয়েছে। যদি SMS না আসে তাহলে বুঝতে হবে যে নিশ্চয়ন হয়নি, SMS আসলেই তুমি এটা বুঝতে পারবে। এক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে যে তুমি কোন কলেজে ভর্তি হতে চাও, সেই বিষয়টা নিয়ে বলা হচ্ছে। মুক্তিযোদ্ধার সন্তান আদিবাসী বা প্রতিবন্ধী কোটায় সম্পর্কিত তথ্য, সংরক্ষিত বিভিন্ন তথ্য, সেটা হচ্ছে প্রতিটা ইনস্টিটিউট, প্রতিটা কলেজ বা ইনস্টিটিউটের অধিভুক্ত প্রতিটা কোর্সে 5টি করে আসন থাকবে সংরক্ষিত, 3টি মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য এবং আদিবাসী একজন, প্রতিবন্ধী একজন, মোট 5টি। এবং বলা হচ্ছে এখানে যে কোর্স ভিত্তিক সর্বোচ্চ 5টি আসনের শর্ত পূরণ সাপেক্ষে একটি কলেজ বা ইনস্টিটিউটের কোটার আসন সর্বমোট 25টির অধিক হবে না, সে কথা বলছেন। যে অর্থাৎ 25টি বা ইনস্টিটিউট ভিত্তিক আসন বন্টন, অর্থাৎ আসন বন্টনের ক্ষেত্রে সর্বোচ্চ 25টির বেশি হবে না, সেই কথা বলা হচ্ছে আর কি। অর্থাৎ এখানে যদি আমরা মুক্তিযোদ্ধাদের সন্তানদের হয়তো 15টি বরাদ্দ করা হচ্ছে এবং আদিবাসীদের 60টি এবং প্রতিবন্ধীদের 3টি, তাহলে সর্বোচ্চ 25টি, সেই কথা বলা হচ্ছে। এর অধিক হবে না কোটার, যদি আসনটা বাড়ানো হয়। এবং কোটার আবেদন করার শর্ত, কোটার সাথে সংশ্লিষ্ট যদি সে মুক্তিযোদ্ধার সন্তান বা নাতনি হয় তাহলে তাদের সেই সার্টিফিকেট, সেই ডকুমেন্টস জমা দিতে হবে, মূল সনদের ফটোকপি, সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে, ইত্যাদি বিষয়ে শর্ত রয়েছেন। তারপরে হলো আমরা আরেকটা বিষয় আমরা একটু দেখব, সেটা হচ্ছে যে প্রতিটি কলেজের জন্য আলাদা আলাদা মেধা তালিকা তৈরি করে আবেদনকারীকে পছন্দ অনুযায়ী প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রফেশনাল ভর্তি কার্যক্রমের কোর্সে বরাদ্দ দেওয়া হবে এবং SSC ও HSC জিপিএর প্রেক্ষিতে এই হিসাবটা, ক্যালকুলেশনটা করা হবে। কিন্তু এই ক্যালকুলেশনটা কিভাবে করা হবে সেটা পরবর্তীতে আমরা ছক আকারে বিষয়টা দেখতে চাই। ছক আকারে আমরা বিষয়টা দেখব। সেটা হচ্ছে যে প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রফেশনাল ভর্তি কার্যক্রম মেধাক্রম প্রণয়ন পদ্ধতি ধাপ 1-এ আমরা এখন দুটো শিক্ষার্থীকে দেখছি, কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করা হচ্ছে তোমাদেরকে। ফর্মে খুব সুন্দর করে প্রেজেন্টেশন করেছেন। সেটা হচ্ছে রোল নাম্বার 111 একজন শিক্ষার্থী এবং রোল নাম্বার 112 একজন শিক্ষার্থী। অর্থাৎ 111 একজন শিক্ষার্থী, তিনি জিপিএ, এসএসসিতে জিপিএ 5 পেয়েছেন, এইচএসসিতে জিপিএ 5 পেয়েছেন। আর আরেকজন হচ্ছে 12 যে রোল, সে এসএসসিতে জিপিএ 5 পেয়েছেন, এইচএসসিতে জিপিএ 4.8 পেয়েছেন। তাহলে এসএসসিতে জিপিএ এর উপরে 40% হিসাব করা হবে এবং এইচএসসির জিপির উপরে 60% হিসাব করা হবে। তাহলে এসএসসির জিপির উপরে যদি 40% করা হয় তাহলে অর্থাৎ 111 শিক্ষার্থী, সে টোটাল পেয়েছে 5 এবং এসএসসি এবং এইচএসসি, অর্থাৎ এসএসসির উপরে 40% আসে, পাসের 40% 2 আসে এবং এইচএসসির পাশের 60% আসে 3, প্রায় 5 পেয়েছে সে। এবং 112 শিক্ষার্থী, তিনি এসএসসির উপরে 40% 2 পেয়েছে এবং 4.8 উপরে 60% সে 2.88 পেয়েছে। অর্থাৎ তাহলে তার টোটাল স্কোর হচ্ছে 4.88। অর্থাৎ তাহলে 111 শিক্ষার্থী মেধাক্রম 1
এবং 112 শিক্ষার্থীর মেধাক্রম 2, এটা হচ্ছে জিপি এর প্রেক্ষিতে প্রথমে মেধাক্রমটা যাচাই করা হয়। তারপরে হচ্ছে যদি জিপিও সমান হয় সেক্ষেত্রে কি করবে, যদি জিপিও সমান হয় এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 101, 11 এবং 112 শিক্ষার্থীর জিপিএ সমান, তাহলে তাদের এসএসসি মার্কস এবং এইচএসসি মার্কসের প্রেক্ষিতে ক্যালকুলেশন করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে 111 এবং 112 দুজন শিক্ষার্থীর, আর মার্কসের ক্ষেত্রে 111 এগিয়ে আছেন মার্কসের ক্যালকুলেশনের ক্ষেত্রে। মার্কের ক্ষেত্রেও এসএসসির মার্কের উপরে 40% এবং এইচএসসির মার্কের উপরে 60% ধার্য করে হিসাব করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি 112, উনি এইচএসসিতে 810 পেয়েছেন, তার মানে 810-এর 60%-এ আসে 486 আসে, 486 আসে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 111 হচ্ছে প্রথম হয়েছেন, তাহলে তার জিপিএ সমান, কিন্তু তার এসএসসি এইচএসসির মার্কের প্রেক্ষিতে নির্ধারণ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যদি জিপিও সমান হয়, এসএসসি এইচএসসি মার্কও সমান হয়, তাহলে কিভাবে এই মেধাক্রমটা, অর্থাৎ এই কিভাবে তার মেধাক্রম প্রণয়ন করবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরের স্টেজে আমরা এসে দেখতে পাচ্ছি 111 শিক্ষার্থীর জিপিও সমান, মার্কও সমান। 112 শিক্ষার্থীর জিপিও এবং মার্কও 111 মতো সমান, কিন্তু 112 শিক্ষার্থীর বয়সটা কম, বয়সটা বেশি, অর্থাৎ 18 বছর 2 মাস, আর 111 শিক্ষার্থীর বয়স হচ্ছে 18 বছর। তাহলে যার বয়স কম থাকবে সে তাকে এগিয়ে রাখা হবে, অর্থাৎ সে 1 নম্বর হবে, আর যার বয়স বেশি থাকবে সে 2 নম্বর হবে। তাহলে এইভাবে আসলে মেধাক্রমটা অর্থাৎ প্রণয়ন করার পদ্ধতি আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। এইভাবে মেধাক্রমটা প্রণয়ন করা হয়ে থাকে। এরপরে আমরা আবার আরেকটু বিষয় দেখি, সেটা হচ্ছে আমাদের আলোচনা প্রায় শেষের দিকে, কোর্স পরিবর্তনের আবেদন, অর্থাৎ একজন শিক্ষার্থী কিভাবে কোর্স পরিবর্তন করতে পারবে। তিনি মেধা তালিকায় স্থান প্রাপ্ত কোনো আবেদনকারী তার কোর্স পরিবর্তন করতে চাইলে আবেদন ফর্মের কোর্সে পরিবর্তনের নির্দিষ্ট ঘরে ইয়েস অপশন সিলেক্ট করতে হবে, এবং কোটা বা রিলিজ স্লিপ বা মেধা তালিকায় স্থান প্রাপ্ত আবেদনকারীদের কোর্স পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ এটা কোটা বা রিলিজ স্লিপের মাধ্যমে কোনো আবেদনকারী চাইলে কোর্স পরিবর্তন করতে পারবে না। শুধুমাত্র যারা মেধা তালিকায় চান্স পেয়েছে তারাই হচ্ছে কোর্স পরিবর্তন করতে, এখানে চাইলেই কোর্স পরিবর্তন করতে পারবে, সেই বিষয়টা নিয়ে বলা হচ্ছে। তাহলে এরপরে আমরা আরেকটু বিষয় দেখি, সেটা হলো রিলিজ স্লিপে আবেদন করার শর্তাবলী বা ফর্ম পূরণের সম্পর্কিত জ্ঞাতব্য। আমরা দেখেছি যে লগ ইন আমরা কিভাবে করব, অর্থাৎ এই ওয়েবসাইটে যাব, সেখান থেকে অ্যাপ্লিকেশন লগ ইনে যে প্রফেশনাল লগ ইনে ক্লিক করে আমরা আমাদের আবেদনকারীর নাম এবং অন্যান্য আইডি নম্বর দিয়ে, রোল নাম্বার, পিন দিয়ে আমরা লগ ইন করবো। একটা পিন সেট করতে হয় আর কি। তারপরে হচ্ছে কলেজ কী করে পছন্দ করব, পছন্দের কলেজ সিলেকশন অপশনে গিয়ে পছন্দ অনুযায়ী সিলেক্ট করতে হবে, কলেজ সিলেক্ট করতে হবে, এবং কলেজের কোর্স ভিত্তিক শূন্য আসনের তালিকা ও তার এলিজিবল কোর্সের তালিকা দেখতে পাবে, এবং এই পর্যায়ে আবেদনকারী তার এলিজিবল কোর্সের তালিকা থেকে নতুন করে পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিবে, এবং এভাবে একজন আবেদনকারী তার পছন্দ অনুযায়ী 3টি কলেজে পর্যায়ক্রমে কোর্স পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপের আবেদন ফর্ম পূরণ করবে। অর্থাৎ সেই কথাটা বলছেন যে 3টি কলেজের এভাবে কোর্সগুলো সিলেকশন করে তিনি পছন্দ করতে পারবেন, সেই বিষয়টা এখানে বলা হচ্ছে। এবং তাহলে মোটামুটি আমরা অনেকটা ইনফরমেশন বুঝে গেছি। এরপরে হচ্ছে রিলিজ স্লিপের ফলাফল। রিলিজ স্লিপ কীভাবে ফলাফল প্রদান করবে। রিলিজ স্লিপের ফলাফল নির্ধারণের সময় প্রকাশ করা হবে, ফলাফল নির্ধারিত সময় প্রকাশ করা হবে, এবং রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান প্রাপ্তগণ প্রার্থীদের কোর্স পরিবর্তনে কোনো সুযোগ থাকবে না, যেটা নিয়ে আমরা আগেও বলেছি। এবং ভর্তি ফর্ম সংগ্রহের ক্ষেত্রে আবেদনকারী রিলিজ স্লিপের মাধ্যমে তার নির্বাচিত কলেজে কোর্স বাবদ বরাদ্দ পেলে ওয়েবসাইটের অ্যাপ্লিক্যান্ট লগ ইন এবং প্রফেশনাল লগ ইনের লিঙ্কে গিয়ে ভর্তির আবেদন ফর্ম প্রিন্ট করবে, এবং এই আবেদন ফর্মের সঙ্গে আবেদনকারীর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষার নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি, রেজিস্ট্রেশন ফি সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে, এবং রিলিজ স্লিপের ভর্তির আবেদন ফর্মে একটি কপি অধ্যক্ষ
দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের বরাবর সিল সহ কলেজ কর্তৃপক্ষ প্রার্থীকে ফেরত দিতে হবে। অর্থাৎ শিক্ষকের স্বাক্ষর বা সিল সহ কলেজ কর্তৃপক্ষ আবার সেই প্রার্থীকে অর্থাৎ শিক্ষার্থী বন্ধুকে ফেরত দিবে, সেই বিষয়টা আবার কথা বলা হচ্ছে। এরপরে আমরা টোটাল সাবজেক্টগুলো কত টাকার প্রয়োজন হবে আবেদন করতে সেই ভর্তিতে, সেই বিষয়ে আমরা একটু দেখতে চাচ্ছি। আমরা প্রধান বিষয়গুলোই দেখছি, সবগুলো বিষয় আমরা দেখছি না, যেগুলো খুব প্রয়োজন সেগুলোই আমরা দেখব। চূড়ান্ত ভর্তির জন্য কোর্স ভিত্তিক ফিসের হার, আর যেমন সেটা হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ এর ক্ষেত্রে, এবং ব্যাচেলর অফ এডুকেশন বিএড এর ক্ষেত্রে, এবং ব্যাচেলর অফ ফাইন আর্টস বিএফ এর ক্ষেত্রে, অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এএমটি এর ক্ষেত্রে, এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফডিটি এর ক্ষেত্রে, নিট ওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কেএমটি এর ক্ষেত্রে ফিসের ধরন শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি, শিক্ষার্থী প্রতি ক্রিয়া ও সংস্কৃতি ফি, এবং শিক্ষার্থী প্রতি বিএনসিসি ফি, এবং শিক্ষার্থী প্রতি রোভার স্কাউট ফি, এবং ফি এর হারটা হচ্ছে 1000 টাকা, তার অর্থাৎ রেজিস্ট্রেশন ফি 1000 টাকা, ক্রিয়া সংস্কৃতি ফি 20 টাকা, এবং বিএনসিসি ফি 5 টাকা, এবং রোভার স্কাউট ফি 10 টাকা, মোট 1035 টাকার প্রয়োজন হবে। এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং সিএসই ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই, এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম এর ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি হচ্ছে 1500 টাকা, শিক্ষার্থী প্রতি ক্রিয়া ও সংস্কৃতি ফি 20 টাকা, শিক্ষার্থী প্রতি বিএনসিসি ফি 5 টাকা, এবং শিক্ষার্থী প্রতি রোভার স্কাউট ফি 10 টাকা, মোট হচ্ছে 1535 টাকা প্রয়োজন হবে। এবং এখানে আরও একটা আছে, সেটা হচ্ছে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজের কথাও বলছে। এরপরে হচ্ছে বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট, বিএসসি ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স এর ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি 15,000 টাকা, রেজিস্ট্রেশন ফি হচ্ছে 15,000 টাকা। এখানে কিন্তু আসলে আমরা অ্যামাউন্টটা বেশি দেখছি তুলনামূলকভাবে, এবং রেজিস্ট্রেশন ফি 15,000 টাকা, শিক্ষার্থী প্রতি ক্রিয়া ও সংস্কৃতি ফি 20 টাকা, শিক্ষার্থী প্রতি বিএনসিসি ফি 5 টাকা, এবং রোভার স্কাউট ফি 10 টাকা, মোট 15,035 টাকা। তারপরে হচ্ছে শিক্ষার্থীর প্রতি ভর্তি বাতিল ফি, যদি ভর্তি বাতিল করে তাহলে 700 টাকা, এবং শিক্ষার্থী প্রতি ভর্তি পুনর্বহাল ফি 700 টাকা। তাহলে এই ফি সম্পর্কে আমরা জানলাম। তাহলে তোমরা প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রফেশনাল কোর্সের জন্য বিস্তারিত একটা চিত্র পেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের থেকে, এবং যারা তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও এই কোর্সগুলোতে, এবং যেসব কলেজগুলো এগুলো অফার করে, এবং তোমরা নিঃসন্দেহে ভর্তি হতে পারবে, কারণ তোমরা জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের সবথেকে বেশি স্টুডেন্ট পড়ে এবং সবথেকে বড় পাবলিক বিশ্ববিদ্যালয়। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।